ওপারে 2 কোটি হিন্দু আছে, তাদেরকে পুড়িয়ে মারবেন, আর এপারের 100 কোটি হিন্দু বসে বসে দেখবে। এই জিনিস হতে পারে না। কথায় দীপুর পরিবারের কি হচ্ছে এটা শুভেন্দু অধিকারী বুঝতে পারবে না, নওশাদ সিদ্দিকী বুঝতে পারবে। দীপু দাসের জ্বালাটা এখানকার সংখ্যাগুরু হিন্দুরা বুঝতে পারবে না। এখানকার ওই দীপু দাসের উপরে কি অত্যাচার হয়েছে, তার পরিবার কিভাবে দিন যাপন করছে, এই গত 25 তারিখে গির্জার সামনে গির্জাতে গিয়ে যারা হামলা চালিয়েছে, গির্জায় যারা প্রেয়ার করছিল তারাই বলতে পারবে, আর আমরাই বলতে পারবো যারা সংখ্যা এখানে কম। জুয়েল রানা নামে একটি ছেলেকে পিটিয়ে মেরে দিল। এই যে কর্মকাণ্ড চলছে, বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। কোনো সময় সাবির মল্লিক হরিয়ানাতে, সোমনাথ দেবনাথ মহারাষ্ট্রে, আপনার কেরলে, রাজ্যের বিভিন্ন আফরাজুল থেকে শুরু করে প্রচুর এরকম লিস্ট আছে, বাঙালিদের উপরে আক্রমণ নেমে আসছে। এটা বন্ধ হওয়ার দরকার আছে না নাই বলুন? চেষ্টা করছে। বাংলাদেশের সংখ্যালঘু আক্রান্ত, অবশ্যই আমাদের এখানে প্রতিবাদ হবে প্রতিবেশী রাষ্ট্র বলে, কিন্তু এদের দ্বিচারিতা দেখুন, এরা কি লেভেলের হিপোক্রেসি। আমি তো হিপোক্রেসির ডাব্বা বলি না, এদের হিপোক্রেসির গোডাউন বলি এদেরকে। কি লেভেলের হিপোক্রেসি! পশ্চিমবাংলায় ভারতবর্ষের সংখ্যালঘুরা আক্রান্ত হলো, যারা আক্রমণ করলো তাদের যদি জেল খাটতে হয়, জেল থেকে বার হলে তাদেরকে মালা পরাচ্ছে। গুজরাটের ওই মেয়েটি বিলকিস বানু, তাকে যারা ধর্ষণ করলো, গণধর্ষণ তাকে যারা করলো, তারা জেল থেকে বার হয়েছে, তাদেরকে আবার এরা মালা পরাচ্ছে। আবার বাংলাদেশের সংখ্যালঘুদের অত্যাচার হলে এখানে তারা কান্না করছে। আর আমরা গুজরাটের বিলকিস বানুর পাশে যেমন ভাবে থাকছি, বাংলাদেশের দীপু দাসের পাশে একইভাবে থাকবো, রুমা ওরাওয়ের পাশে একইভাবে থাকবো, শিকারি মোড়ার পরিবারের পাশে থাকবো, বিদ্যুৎ মণ্ডলের পাশে থাকবো। তার প্রমাণ আমরা বারবার দিয়ে এসেছি। তৃণমূল বা যে রাজনৈতিক দল আছে তাদেরকে নতুন করে দেওয়ার আমাদের নাগরিকের প্রয়োজন নাই। কিন্তু প্রশ্ন আমার এখানকার যারা সংখ্যাগুরু আছে, এই কথাটা অনেকের গায়ে লাগতে পারে, আমার দেখার দরকার নেই, আমি বাস্তব কথা বলছি। এখানকার যারা সংখ্যাগুরু, বাংলাদেশের দীপু দাসের ওপরে কি হচ্ছে তারা ফিল করতে পারবে না। আর বাংলাদেশের যারা সংখ্যাগুরু, এখানে আনিসের ওপরে কি হচ্ছে তারা ফিল করতে পারবে না। বাংলাদেশের দীপু দাসের পরিবার বলতে পারবে আনিসের ওপরে কি অত্যাচার হয়েছে, আর এখানে আনিসের বাপি বলতে পারবে দীপু দাস কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। কারণ দীপু হচ্ছে ওখানকার মাইনরিটি, আর আনিসের বাপ হচ্ছে, আনিসরা হচ্ছে এখানকার মাইনরিটি। ওখানকার যারা দীপুকে জ্বালিয়েছে ওখানকার তারা মেজরিটি, এখানকার যারা আফরাজুলকে জ্বালিয়েছে তারা এখানকার মেজরিটি। তারা ওইখানকার মেজরিটি এখানকার মাইনরিটির কথা বুঝতে পারবে না, এখানকার মেজরিটি ওখানকার মাইনরিটির কথা বুঝতে পারবে না। এক কথায় দীপুর পরিবারের কি হচ্ছে এটা শুভেন্দু অধিকারী বুঝতে পারবে না, নওশাদ সিদ্দিকী বুঝতে পারবে। আর আনিসের পরিবারের উপরে কি হচ্ছে এটা ওখানকারের যারাই আছে, এখন ধরুন না যেগুলো চলছে নেতাকে এখন বাংলাদেশে নতুন নতুন দেখতে পাচ্ছি, কেতে বলছে নাকি 7 সিস্টার দখল করে নেবে। হ্যাঁ, আইন একবার বুঝতে পারছো না, বলছে 7 সিস্টার দখল করে নেব। কত শখ, বুঝতে পেরেছে? ওই নেতা কাতাগুলোর কাছে আমার বক্তব্য এটা, তাহলে আপনি এখানকার সংখ্যালঘুদের দরদ বুঝতে পারবেন না। এরা এই সংখ্যাগুরু করে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো আমার এই কথাটা বলার কারণ কি, ভারতবর্ষের খ্রিস্টান সংখ্যালঘু যে সমস্যার সম্মুখীন হলো গত 25 তারিখে, এটা কি বাংলাদেশের মুসলমান সংখ্যাগুরুরা বুঝতে পারবে? কোনোদিন বুঝতে পারবে না, কারণ ওরা সংখ্যাগুরু। আর দীপু দাসের সাথে বা ওখানে সংখ্যাগুরু লঘুদের সাথে কি হচ্ছে এখানকার ভারতবর্ষের সংখ্যাগুরু হিন্দুরা বুঝতে পারবে না। ক্যামেরা রেকর্ড হচ্ছে তো নাকি? আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, এটা নিয়ে যদি কেউ আমাকে সাথে ডিবেটে বসতে চাই আমি রাজি আছি। কারণ ওর জ্বালাটা, দীপু দাসের জ্বালাটা এখানকার সংখ্যাগুরু হিন্দুরা বুঝতে পারবে না। এখানকার ওই দীপু দাসের উপরে কি অত্যাচার হয়েছে, তার পরিবার কিভাবে দিন যাপন করছে, এই গত 25 তারিখে গির্জার সামনে গির্জাতে গিয়ে যারা হামলা চালিয়েছে, গির্জায় যারা প্রেয়ার করছিল তারাই বলতে পারবে, আর আমরাই বলতে পারবো যারা সংখ্যা এখানে কম, বাংলাদেশের সংখ্যাই কম, এদের উপরে কি অবস্থা চলছে সারা পৃথিবী জুড়ে দেখুন না। তাই আমি বলার বক্তব্য এটাই যে আমরা কিন্তু কে সংখ্যায় বেশি কে সংখ্যায় কম দেখে প্রতিবাদ করি না, আমরা যার সাথে অন্যায় হয়েছে সেটা বলি। এটা মাথায় থাকবে আপনাদের। দীপু দাসের সাথে যে ঘটনা ঘটেছে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, কাম্য নয়।
এটা ইসলাম, যদি ইসলাম ধর্মকে দিয়ে জাস্টিফাই করা হয়, ইসলাম ধর্মের পরিপন্থী। ইসলাম ধর্মে কোনো জায়গায় কাউকে এই ধরনের শাস্তির বিধান দেয়নি। দিয়েছে কেউ? আপনার জানা থাকলে বলবেন। কাকে পুড়িয়ে মারার বিধান দিয়েছে ইসলাম ধর্মে? আমি ভাই জানি না, আমি ইসলামিক স্কলার না, অল্প জ্ঞান আছে, ধর্মীয় জ্ঞান অল্প আছে, একদম স্বল্প, বেশি নেই। তারপরে বলছি যতটুকু জ্ঞান আছে সেখানে কোনো জায়গার জন্য কোনো মানুষের উপরে এই ধরনের পাশবিক অত্যাচার করে তাকে আগুনে ঝুলিয়ে দাও, আগুনে পুড়িয়ে দেবেন, কোনো জায়গায় আমি পাইনি। তাহলে ইসলাম ধর্ম দিয়েও যদি জাস্টিফাই করা হয়, এটা ইসলাম ধর্মের পরিপন্থী। এবার আসা যাক উড়িষ্যাতে। উড়িষ্যাতে গত 3-4 দিন আগে একটা ঘটনা ঘটলো। কি? জুয়েল রানা নামে একটি ছেলেকে পিটিয়ে মেরে দিল। এই যে কর্মকাণ্ড চলছে, বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। কোনো সময় সাবির মল্লিক হরিয়ানাতে, সোমনাথ দেবনাথ মহারাষ্ট্রে, আপনার কেরলে, রাজ্যের বিভিন্ন আফরাজুল থেকে শুরু করে প্রচুর এরকম লিস্ট আছে, বাঙালিদের উপরে আক্রমণ নেমে আসছে। এটা বন্ধ হওয়ার দরকার আছে না নাই বলুন? এটা বন্ধ করার সিস্টেমটা আছে না নাই? বন্ধ করারও জায়গা আছে। সেই জায়গাটার দায়িত্বভার আপনারা তুলে দিয়েছেন 2021 সালে মমতা ব্যানার্জি মহাশয়ার হাতে। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তাছাড়া আপনি যারা এখানে বসে আছি, বন্ধ করার ক্ষমতা আপনার আমার হাতে সেইভাবে নাই। যতটা দ্রুততার সাথে সহজভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী বন্ধ করবে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নীরবতার কারণে একের পর এক লাশ হয়ে বাড়ি ফিরছে আমার আপনার বাড়ির ছেলেরা। কোনো সময় সোমনাথ দেবনাথ মাথা কাটা দেহ উদ্ধার হচ্ছে, তো কোনো সময় লাশ হয়ে জুয়েল বাড়ি ফিরছে, বা আগুনে দগ্ধ হয়ে পুড়িয়ে মেরে দিয়ে আফরাজুলকে বাড়ি পাঠাচ্ছে, বা গোমাংস আজ রান্না করছে অপবাদ তুলে হরিয়ানাতে সাবির মল্লিককে পিটিয়ে খুন করে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। এটা রাজ্য সরকার যদি চায় এটা দমন করতে পারবে, আটকাতে পারবে। কিন্তু জানি না কি কারণে উচ্চবাচ্য সেই অর্থে করছে না। আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি। উদাহরণ, পশ্চিমবাংলা থেকে উড়িষ্যায় 20,000 বাঙালি শ্রমিক কাজ করে। সংখ্যাটা মনে রাখবেন, মাত্র 20,000 বাঙালি শ্রমিক উড়িষ্যাতে কাজ করে। আর উড়িষ্যা থেকে 3 লাখের অধিক উড়িয়া পশ্চিমবাংলায় কাজ করে। আমরা ইনক্লুসিভে বিশ্বাসী। পশ্চিমবাংলার মাটি সম্প্রীতির মাটি, ঐক্যের মাটি, সবাইকে আপন করে নিতে জানি। আমি বলছি না তাড়িয়ে দাও, এতে আমি বিশ্বাস করি না। কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যদি একবার এই হুঙ্কারটা দেয় যে আমার 20,000 বাঙালিকে তুমি প্রোটেকশন দিতে পারছো না, তোমার 3 লক্ষকে আমার বাঙালি ভাইয়েরা বুকে আগলে রেখেছে, আমার কলকাতা পুলিশ, আমার বেঙ্গল পুলিশ নিরাপত্তা দিচ্ছে, আমার এখানে রুজি রুটি কামাচ্ছে, উড়িষ্যায় টাকা পাঠাচ্ছে, কোনো একটা উড়িয়া ভাইয়ের পশমে আমরা টাচ হতে দিয়েছি আর দেবও না। তাহলে আমরা যদি 3 লক্ষ উড়িয়াকে আমার ভাই হিসাবে বুকে আগলে রাখতে পারি, তাহলে আমাদের 20,000 বাঙালিকে উড়িষ্যা সরকার কেন আগলে রাখতে পারবে না? এতটুকু কথা মমতা ব্যানার্জি যদি হুঙ্কার দেয়, 24 ঘন্টা যাবে না, হিংসা বন্ধ হবে কি হবে না ভাই? কারণ এটা বুঝে যাবে উনি 20,000 ফেরত নিয়ে আসবে, 3 লাখকে পাঠিয়ে দেবে। এই 3 লাখ তো কোনো অন্যায় করেনি ভাই। এই 3 লাখ কি কোনো অন্যায় করেছে? তাই বিনা অন্যায় ফিরে যেতে হবে। এই 3 লাখ যখন যাবে, পরিবার পিছু আমি 3 জন করে ধরি, 9 লক্ষ মানুষ রাস্তায় নামবে। উড়িষ্যার রাস্তায় নামবে। তাহলে উড়িষ্যা সরকারকে জবাব দিতে হবে। উড়িষ্যার বিজেপি সরকার চলছে, উড়িষ্যার বিজেপি সরকার না সমস্যায় পড়ে, তার জন্য হয়তো আমাদের সরকার নীরবতা পালন করছে। এটা আপনাদেরকে প্রশ্ন আমি ছেড়ে দিলাম। তাহলে উড়িষ্যার বিজেপি সরকার না ফেতনায় এই প্রশ্ন সম্মুখীন না হয়, তার জন্য আমার বাঙালি ভাই মার খেয়ে লাশ হয়ে ফিরছে। তখন লাশ হয়ে ফিরছে মানে এক্সট্রিম পর্যায়ে, তাহলে অত্যাচার কি চলছে এটুকু ভাবুন। কি বলছি বুঝতে পারছেন? লাশ হয়ে ফিরছে মানে একদম লাস্ট স্টেজ। তার আগে যে একাধিক স্টেজ, মার খাওয়া, হ্যান খাওয়া, তান খাওয়া, দেখতে পাচ্ছেন না ভিডিও আসছে। তাহলে এইটাকে রোধ করাতে হবে কি হবে না? কে রোধটা করবে? এবার আপনি গিয়ে রোধটা করতে পারবেন না, দাঙ্গা লেগে যাবে। আপনাকে আমি রোধ করতেও বলছি না, আপনি ভোট দিয়ে একটা সরকার তৈরি করেছেন, সেই সরকার তো করবে। এটা করছে। আমি একজন বিধায়ক হিসাবে বক্তব্যটা রাখতে চাই।
এবং এইটা আমি বিধানসভায় প্রস্তাবও রেখেছিলাম, এই বিষয়ে আমি রেখেছিলাম। আমি বলেছিলাম প্রতিটা রাজ্যে একটা করে নোডাল অফিসার দেওয়া হোক, একটা করে নোডাল অফিসার। উড়িষ্যায় কোনো সমস্যা হচ্ছে, উড়িষ্যাতে একটা অফিসার রাখা হোক। উড়িষ্যাতে আমাদের ভবন আছে, যেমন পশ্চিমবাংলায় উড়িয়াদের মানে উড়িষ্যার মানুষের জন্য ভবন আছে, উড়িষ্যাতে আমাদের ভবন আছে। না থাকলে বানাতে হবে, থাকাটা স্বাভাবিক, আমি এমনি বলছি, না থাকলে বানাও। তো উড়িষ্যাতে একটা অফিসার নিয়োগ থাকবে। উড়িষ্যায় যত বাঙালি শ্রমিকরা আছে কোনো সমস্যার সম্মুখীন হলে তৎক্ষণিক ওনাকে ফোন করবে, উনি উড়িষ্যা সরকারের সাথে কোঅর্ডিনেট করে এটা সমাধান করবে। এই প্রস্তাবটা আমি দিয়েছিলাম। ভুল করেছিলাম কি খারাপ করেছিলাম বলেন? এটা পরিযায়ী শ্রমিকরা বাঁচবে, অত্যাচারের হাত থেকে বাঁচবে, এটা ভাঙড়ের বিধায়ক দিয়েছে। সহ্য হয়নি, ভালো কথা বলছি, ওই জন্য তুই জেল খাট, আমাকে দিয়েছে, জেল খাটিয়েছে, উপহার দিয়েছে। তা এইটা আমাদের মাথায় রাখতে হবে। এই পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করার জন্য সরকারকে সোচ্চার হতে হবে। আর সরকার তখনই ঘুম ভাঙবে যখন আপনি আমি সাধারণ মানুষ এটা নিয়ে যত বেশি চর্চা করব। সরকারের এখন ঘুম ভেঙেছে কি বলুন তো, আপনার ভোট বেরিয়ে যাচ্ছে, ওই জন্য দুটো ঈদের 4 দিন ছুটি দিয়েছে, এতদিন দেয়নি। তো এইভাবে ঘুম ভাঙাতে হবে। আমাদের 5 দিন চাই, ঈদের 3 দিন, বকরা ঈদের 2 দিন। আগামী দিনে দেবে, চাপ নেই, দেবে। আপনার একটু ঘুম ভাঙুন, নড়াচড়া করুন, দেবে। নড়াচড়া করলেই পাবেন। আর নড়াচড়া না করলে যদি মেঘ না চাইতে পানি এসে যাচ্ছে, তাহলে মেঘ কেন চাইবো আমি ভাই? এই হচ্ছে পরিস্থিতি। এত ভুল করে ফেলেছে ওয়াকআপ টকাপ ওবিসি নিয়ে, কিছু ক্ষততে মলম লাগাচ্ছে। 4 দিন আমার পাওনা আমি পাচ্ছি, কিন্তু ওয়াকআপ আমি ভুলে যাব না। আমার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের জায়গাকে আমি ভুলে যাব না। অন্যায় আমার সাথে হয়েছে, আপনি বিজেপির সাথে সেটিং করেছে। তো আপনি 4 দিনের জায়গায় 400 দিন যদি বছরে আপনি এক্সটেন্ড করে বার করতে পারেন, 365 দিনই ছুটি, তাও আমি কিন্তু ভুলবো না। মাথায় থাকবে তো? কারণ আপনি আমার ধর্মস্থান নিয়ে ছেড়কার বিজেপি করছে, আপনি সহযোগিতা করেছেন। তাহলে আমার মাথায় থাকলে এটা নিয়ে চর্চা করলে মুখ্যমন্ত্রী, আমার রাজ্যের যিনি অভিভাবিকা, তিনি চাপে পড়বেন এবং সেটা ব্যবস্থা গ্রহণ করবেন। এবার আসা যাক, গত কয়েকদিন আগে হরিণ